নমস্কার, হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে। তো আজকের নতুন সেট 3 নিয়ে আমরা আলোচনা করব, যেখানে মেকিং অফ দ্য কনস্টিটিউশনের কিছু কোশ্চেন নিয়ে আমরা ডিসকাশন করব এবং ডিটেলে ডিটেলস অ্যানালাইসিস যেরকম আমরা করি তো সেরকমই করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি আছে? হু ইন দ্য বিগিনিং প্রেজেন্টেড দ্য আইডিয়া অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইন প্রি ইন্ডিপেন্ডেন্স ডে? অর্থাৎ প্রি ইন্ডিপেন্ডেন্স ডেতে ফার্স্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে কথা সেটি কে ফার্স্ট প্রেজেন্ট করেছিলেন? আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে এম এন রয়। এম এন রয় আমাদের যে কমিউনিস্ট পার্টির একজন পায়োনিয়ার। উনি 1934-এ ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির কথা বলেন। ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে আমি যদি দেখি জওহরলাল নেহেরু এই 1934-এর এম এন রয়ের কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির কথা বলার পরে আমরা যদি দেখি, তাহলে 1936-এ কি হচ্ছে, আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফার্স্ট টাইম অফিসিয়ালি ডিমান্ড করে হচ্ছে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি। ঠিক আছে, ফার্স্ট টাইম আইএনসি ডিমান্ড করলো এটা। আর 1938-এ, এক মিনিট, হ্যাঁ, 1938-এ আমরা কি দেখবো, জওহরলাল নেহেরু আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার যিনি ছিলেন, সেই জওহরলাল নেহেরু আইএনসির সেশনে বলেন যে এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হবে সেটা কমপ্লিটলি হবে ইন্ডিয়ার দ্বারা, কমপ্লিটলি ইন্ডিয়ান ম্যান পাওয়ার থাকবে, অর্থাৎ বাইরের কোনো বিদেশি কেউ এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে থাকবে না বা আউটসাইড কোনো ইন্টারফারেন্স থাকবে না। তাহলে আমরা কি দেখলাম, 1934-এ এম এন রয় যিনি কমিউনিস্ট পার্টির পায়োনিয়ার, উনি ফার্স্ট কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রস্তাব দিলেন। 1936-এ আইএনসি সেশনে অফিসিয়ালি ডিমান্ড করা হলো কনস্টিটিউশন অ্যাসেম্বলির, এবং 1938-এ জওহরলাল নেহেরু ফার্স্ট কনস্টিটিউশন অ্যাসেম্বলির কথা বলেন, যেটা তৈরি হবে কমপ্লিটলি অন ইন্ডিয়ান ম্যান পাওয়ার, যেখানে আউটসাইড ইন্টারফারেন্স থাকবে না। ঠিক আছে, চলো। ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ এস্টাবলিশড আন্ডার, অর্থাৎ কোন অ্যাক্টের আন্ডারে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটা আগের দিনের সেটে খুব ভালো করে এক্সপ্লেন করা আছে। এটাকে জওহরলাল নেহেরু কি বলেছিলেন? এটাকে জওহরলাল নেহেরু বলেছিলেন অ্যাক্ট অফ স্লেভারি বা চার্টার অফ স্লেভারি বলে এটাকে বিদ্রূপ করেছিলেন। আচ্ছা, ক্রিপস মিশন প্ল্যান আসে 1942-এর মার্চ মাসে। ক্রিপস মিশন প্ল্যান হচ্ছে কি জন্য এসেছিল? ক্রিপস মিশন প্ল্যান যদি আমরা দেখি, তাহলে এটা এসেছিল তখনকার দিনে ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ার 2 তখন চলছে, এবং তখন আমাদের যে ইয়ে ব্রিটেন একদিক থেকে হচ্ছে ইন্ডিয়ার সাপোর্ট ওয়ার্ল্ড ওয়ার 2 তে চাই, অন্যদিক থেকে তখন জাপানিজ থ্রেট এসছে। জাপানিজ থ্রেট অর্থাৎ জাপান তখন খুব শক্তিশালী হয়ে উঠেছে এই ব্রিটেনের উপর। তার জন্য ইন্ডিয়ার সাপোর্টের জন্য কাকে পাঠানো হয় ব্রিটিশ ক্যাবিনেট থেকে? স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপসকে পাঠানো হয় 1942-এ, যেখানে মেন পয়েন্ট ছিল হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা বলেছিল, যে আফটার ওয়ার আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস দেব। কিন্তু আইএনসির কাছে ডোমিনিয়ন স্ট্যাটাস গ্রহণযোগ্য ছিল না, কারণ আইএনসি 1930-এর সেশনে ঘোষণা করেছে, আইএনসি এর এখন কি চাইছে? কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। আইএনসি আর ডোমিনিয়ন স্ট্যাটাসে বিশ্বাসী নয়। ঠিক আছে, অপরদিকে মুসলিম লীগও এই ক্রিপস মিশন প্ল্যানটাকে অ্যাকসেপ্ট করে না, এই কারণে, কারণ এখানে সেপারেট পাকিস্তানের কোনো প্রস্তাব ছিল না। ঠিক আছে, সেপারেট পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের যে ডিমান্ড তার কথা এখানে উল্লেখ ছিল না, তার জন্য ক্রিপস মিশন প্ল্যান ব্যর্থ হয়। এরপরে 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যান আছে, যার রেকমেন্ডেশনে মেনলি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন হয়। এই 1946-এর ক্যাবিনেট মিশন প্ল্যান, এখানে তিনজন ছিলেন, স্যার প্যাথিক লরেন্স, এভি আলেকজান্ডার এবং স্ট্র্যাফোর্ড ক্রিপস। ক্রিপস আবারও ছিলেন, কিন্তু এই ক্যাবিনেট মিশন প্ল্যান 1946-এ
আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি এস্টাবলিশ হয়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এ, এটাও আমরা আগের দিন দেখেছি, এটা হচ্ছে জুলাই মাসে যেটা রয়্যাল অ্যাসেন্ট পেয়েছিল 18 জুলাই, ঠিক আছে। হাউ মেনি ওমেন মেম্বার্স আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কতজন ওমেন মেম্বার ছিল। আমরা যদি টোটাল মেম্বার দেখি তাহলে 389 জন আমাদের টোটাল কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বার ছিলেন। এখানে আমি যদি ডিভাইড করি তাহলে এইরকম করে আমরা ডিভাইড করতে পারবো। একটা হচ্ছে 292 292 জন, 292 জন কোথায় থেকে ছিলেন, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে, এরা ইলেক্টেড মেম্বার, ঠিক আছে। আচ্ছা, 93 জন কোথা থেকে ছিলেন, 93 জন ছিলেন হচ্ছে প্রিন্সিলি স্টেটস থেকে, এরা ছিলেন নমিনেটেড। আর 4 জন ছিলেন চিফ কমিশনার প্রভিন্স অফ দিল্লি, ঠিক আছে, এখান থেকে 4 জন ছিলেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তাহলে 292 জন ইলেক্টেড, 93 জন নমিনেটেড এবং 4 জন হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, এই হচ্ছে টোটাল 389 জন মেম্বার। এদের মধ্যে ওমেন মেম্বার ছিলেন হচ্ছে 15 জন, যেটা হচ্ছে এখানকার অ্যান্সার, ঠিক আছে। চলো, হু ওয়াজ নট এ মেম্বার অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অর্থাৎ এর মধ্যে কে কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বার ছিলেন না। মহাত্মা গান্ধী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, জিভি মাভালঙ্কার। আচ্ছা, এদের মধ্যে মহাত্মা গান্ধী যদি দেখি, তিনি আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বার ছিলেন না। ডক্টর রাজেন্দ্র প্রসাদ যদি দেখি, তিনি কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বার ছিলেন এবং তার প্রেসিডেন্ট ছিলেন কনস্টিটিউশন অ্যাসেম্বলির, ঠিক আছে। এবং তার সঙ্গে আমি যদি দেখি স্টিয়ারিং কমিটি, তার চেয়ারম্যান ছিলেন, তার চেয়ারম্যান ছিলেন, আচ্ছা। এবং আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ফার্স্ট প্রেসিডেন্ট, ঠিক আছে। আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট তারও প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, সর্দার বল্লভভাই প্যাটেল, এনার কথা যদি বলি, ইনি ছিলেন কনস্টিটিউশন অ্যাসেম্বলির ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটি তার চেয়ারম্যান ছিলেন। এবং অ্যাডভাইসারি ফাংশন অন ফান্ডামেন্টাল রাইটস, তারও চেয়ারম্যান ছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। এবং এনাকে বলা হয় স্ট্যাচু অফ ইউনিটি, এনাকে ডেডিকেট করে, কারণ ইন্ডিয়ার ইউনিটির ক্ষেত্রে উনি অনেক কাজ করেছেন, ঠিক আছে। আর জিভি মাভালাঙ্কার, যিনি হচ্ছে আমাদের ফার্স্ট স্পিকার অফ লোকসভা ছিলেন, ফার্স্ট স্পিকার অফ লোকসভা, এটা আমরা সবাই জানি, ফার্স্ট স্পিকার অফ লোকসভা ছিলেন। আরেকটা জিনিস যদি জানা যায় একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি যখন অ্যাজ এ লেজিসলেটিভ বডি অ্যাক্ট করত, তখন কিন্তু তার প্রেসিডেন্ট হয়ে যেতেন জিভি মাভালাঙ্কার। অর্থাৎ 2 জন প্রেসিডেন্ট ছিলেন, একজন হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যখন অ্যাজ এ কনস্টিটিউশন বডি যখন অ্যাক্ট করতো তখন ডক্টর রাজেন্দ্র প্রসাদ থাকতেন। আর যখন অ্যাজ এ লেজিসলেটিভ বডি ফাংশন করতো কনস্টিটিউশন অ্যাসেম্বলি, তখন কিন্তু চেয়ার করতেন জিভি মাভালঙ্কার, ঠিক আছে। আর তিনি আমাদের ফার্স্ট স্পিকার অফ লোকসভা ছিলেন, এটা তো জানোই। চলো, who among the following stated in the Constituent Assembly that on January 26, 1950, India was going to enter a life of contradictions? এটা বলেন ডক্টর বি আর আম্বেদকর, যিনি আমাদের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। ড্রাফটিং কমিটি তার চেয়ারম্যান ছিলেন হচ্ছে এই বি আর আম্বেদকর, তিনি এটা বলেছিলেন, ঠিক আছে। চলো, who among the following was not a member of the drafting committee of the constitution, অর্থাৎ ড্রাফটিং কমিটিতে কে মেম্বার ছিলেন। আমরা জানি ড্রাফটিং কমিটি এস্টাবলিশ হয় কবে, 29 আগস্ট 1947 এ ড্রাফটিং কমিটি এস্টাবলিশ হয়। এবং এখানে টোটাল 1+6, মানে ফার্স্ট একজন চেয়ারম্যান ডক্টর বি আর আম্বেদকর, ইনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান, এবং তার সঙ্গে 6 জন মেম্বার,
কে কে ছিলেন? না আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, এন গোপালাস্বামী আয়াঙ্গার, কে এম মুন্সি, মোহাম্মদ সাদাউল্লাহ, আচ্ছা এম এন মাধব রাও, আর হচ্ছে আমাদের টিটি কৃষ্ণমাচারি। ঠিক আছে, টিটি কৃষ্ণমাচারি কাকে রিপ্লেস করেছেন? ডিপি খৈতান। আর এন মাধব রাও কাকে রিপ্লেস করেছেন? বিএল মিত্তার। এর দুজন হচ্ছে, একজন অসুস্থ হয়ে পড়েছিলেন, একজন মারা গেছিলেন, এর দুজনকে রিপ্লেস করেছেন। টোটাল মেম্বার আমি দেখে নিলাম। তাহলে এখানে মোহাম্মদ সাদাউল্লাহ আমাদের কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন, কে এম মুন্সিও ছিলেন, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ারও ছিলেন। আচ্ছা, জওহরলাল নেহরু কিন্তু আমাদের ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন না। ইনি কিসে কিসে ছিলেন? না ইনি ছিলেন হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল পাওয়ার কমিটি, আচ্ছা ইউনিয়ন পাওয়ার কমিটি, এই সবের হচ্ছে চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ অ্যাডভাইসরি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটিস কনস্টিটিউট বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? এটাই আমি তখন বলছিলাম, এটা ছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটি পিসিসি প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন এবং অ্যাডভাইসরি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস মাইনরিটিস রাইটস অ্যান্ড মাইনরিটিস এর চেয়ারম্যান ছিলেন। পণ্ডিত নেহেরু আমরা বলেছি। বিএন রাও ছিলেন আমাদের কনস্টিটিউশনাল অ্যাডভাইসার। ঠিক আছে, আর আম্বেদকর তো ফাদার অফ কনস্টিটিউশন বলা হয়, আমরা জানি, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং ইনি হচ্ছেন আমাদের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। ম্যাচ দ্য ফলোইং। কে এম মুন্সি যদি দেখি তাহলে উনি হচ্ছে বিজনেস কমিটির চেয়ারম্যান ছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন। জওহরলাল নেহেরু, আচ্ছা এক কাজ করি, এটা করি, জওহরলাল নেহেরু কিসে ছিলেন? ইউনিয়ন পাওয়ার কমিটির ছিলেন, আমি আগের স্লাইডেই বলেছি। আর হচ্ছে আমাদের বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। আচ্ছা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিসের ছিলেন? স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন। তাহলে আমরা কি দেখলাম? এ এ হচ্ছে আমাদের 3, আচ্ছা এ 3 সবগুলোতে আছে। বি রাজেন্দ্র প্রসাদ হচ্ছে 4, স্টিয়ারিং কমিটি 4, এই দুটোতে আছে, তাহলে এই দুটো বাদ চলে গেল, এই দুটো আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা, জওহরলাল নেহেরু হচ্ছে ইউনিয়ন পাওয়ার, সি হচ্ছে 1, তাহলে আমাদের অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, who was appointed as Assembly's constitutional advisor in 1946 during the framing of the Indian Constitution? আগেই আমি বলেছি বিএন রাও আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির অ্যাডভাইসার হিসেবে ছিলেন, 1946 এ অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলেন। বি আর আম্বেদকর আমি বলেছি, তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। গোপাল স্বামী আয়াঙ্গার আমাদের ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন। কে এম মুন্সি এবং ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন এবং বিজনেস কমিটির চেয়ারম্যান ছিলেন। How many sessions of the Indian Constituent Assembly were conducted for the formation? আচ্ছা, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি সেশন বলি তাহলে ফার্স্ট সেশন হয় 9th ডিসেম্বর 1946, যেখানে আমাদের চেয়ারম্যান কে ছিলেন সচিদানন্দ সিনহা বা প্রেসিডেন্ট সচিদানন্দ সিনহা। আর লাস্ট আমাদের যদি মিটিং বলি সেটা হচ্ছে 24th জানুয়ারি 1950, এটা হচ্ছে আমাদের লাস্ট মিটিং। টোটাল এর মধ্যে সেশনস হয়েছে 12টা। ঠিক আছে, এবং
এদের মধ্যে সময় লেগেছে 2 years, 11 months 18 days টোটাল আমাদের কনস্টিটিউশন রেডি করতে আমাদের সময় লেগেছে। এবং এই সময় আমাদের চেয়ারম্যান কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মানে ফার্স্ট মিটিং এ শুধু সচিদানন্দ সিনহা ছিলেন, তারপরে সবগুলো মিটিং এ আমাদের চেয়ারম্যান হয়ে যান ডক্টর রাজেন্দ্র প্রসাদ। টু প্রডিউস দ্য কনস্টিটিউশন, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টুক, কত দিন সময় লেগেছিল আগের স্লাইডে আমি বললাম 2 years 11 months 18 days সময় লেগেছিল টোটাল কনস্টিটিউশন রেডি করতে আমাদের। ঠিক আছে। Deferment of adult franchises for the 15 years was advocated in the Constituent Assembly by, আচ্ছা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এই যে 15 বছর বয়সে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ দেওয়া হবে বা ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে, এটা কে প্রস্তাবটা তুলেছিলেন? এটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। ইনি আমাদের কি ছিলেন? ইনি ছিলেন আমাদের ফার্স্ট এডুকেশন মিনিস্টার। ফার্স্ট এডুকেশন মিনিস্টার ছিলেন। এবং ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ বা ভোটিং রাইটস যদি আমরা দেখি, তাহলে ভোটিং রাইটস এর আর্টিকেল হচ্ছে 326। আর্টিকেল 326 এর আন্ডারে ভোটিং রাইটস দেওয়া হয়, যেটা প্রথমে ছিল 21 বছর, পরে সেটা কমিয়ে 18 বছর কবে করা হয় না 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কত সালে এটা? 1988, 1988-তে এই ভোটিং রাইটসটা কমিয়ে 18 বছর করা হয়। ঠিক আছে। আচ্ছা, which of the following was not included when the writing of the constitution was completed on 29th November 1949? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের পরে অ্যাড করা হয়েছে, যেটা 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। এবং এটার কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর থেকে, অর্থাৎ বর্তমান দিনে আমরা যদি রাশিয়া বলি সেখানে। কিন্তু এই যে 1976-এ আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয় আর্টিকেল 51A এর আন্ডারে, এবং পার্ট যদি বলি সেটা হচ্ছে পার্ট 4A এর আন্ডারে, তখন কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটস ছিল 10টা। পরে আমাদের ফান্ডামেন্টাল রাইটস আর একটা অ্যাড করা হয়, সেটা কবে না সেটা অ্যাড করা হচ্ছে আমাদের 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সাল। ঠিক আছে। যেখানে অপরচুনিটি ফর এডুকেশন 6 to 14 ইয়ার্স এর মধ্যে যে এডুকেশন, এলিমেন্টারি এডুকেশনের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে। চলো, ফান্ডামেন্টাল রাইটস যদি আমরা দেখি, সেটা হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে। ঠিক আছে। আচ্ছা, হুইচ টাইপ অফ ডেমোক্রেসি ডু উই ফলো ইন ইন্ডিয়া? অর্থাৎ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা কোন টাইপের ডেমোক্রেসি ফলো করি? ইন্ডিয়ার ক্ষেত্রে ডিরেক্ট ডেমোক্রেসি আমরা ফলো করি না, প্রেসিডেন্সিয়াল নয়, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি আমরা ফলো করি। অর্থাৎ কিভাবে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি আমরা ফলো করি না, এক্ষেত্রে পিপল ইলেক্ট দেয়ার representatives to make law and run the government। অর্থাৎ পিপল তাদের রিপ্রেজেন্টেটিভ চুজ করে, যারা গভর্নমেন্ট রান করা এবং ল তৈরি করে। তার জন্য এটাকে বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। ডিক্টেটরশিপ আমাদের নয়, প্রেসিডেন্সিয়াল নয়, প্রেসিডেন্ট আমাদের হচ্ছে নমিনাল হেড, রিয়েল হেড হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার। আচ্ছা, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিপাবলিকান বিকজ ইট, আচ্ছা আমাদের কনস্টিটিউশন রিপাবলিকান। রিপাবলিকানের সঙ্গে আরেকটা কনসেপ্ট আছে অপোজিট, সেটা হচ্ছে মোনার্কি। ঠিক আছে। অর্থাৎ মোনার্কি মানে সেখানে হেরিডিটারি কনসেপ্ট থাকবে। তাহলে আমাদের হেরিডিটারি কনসেপ্ট নয়, আমাদের রিপাবলিকান। তার মানে কি আসবে? ইলেক্টেড পার্লামেন্ট নয়, হ্যাজ নো হেরিডিটারি এলিমেন্টস, আমাদের মধ্যে কোনো হেরিডিটারি এলিমেন্টস নেই, তার জন্য আমরা হচ্ছে রিপাবলিক। ঠিক আছে।
হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কনসিস্ট অফ আর্টিকেল অফ ইলেকশন, অর্থাৎ ইলেকশনের আর্টিকেল কোন পার্টে আছে? আচ্ছা, আর্টিকেল 15তে আমরা হচ্ছে ইলেকশনের আর্টিকেল দেখবো, যেটা হচ্ছে আর্টিকেল 324 থেকে 329। ঠিক আছে। আচ্ছা, বাকি আর্টিকেল যদি আমরা দেখি, আর্টিকেল 5 এ কি বলা আছে? ইউনিয়ন ক্যাবিনেটের কথা বলা আছে বা ইউনিয়ন গভর্নমেন্টের কথা বলা আছে। এখানে যদি আর্টিকেল দেখি 52 থেকে 151। আচ্ছা, পার্ট 20 তে কি বলা হচ্ছে? পার্ট 20তে বলা হয়েছে আমাদের অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, যেটা হচ্ছে আমাদের আর্টিকেল যদি বলি সেটা হচ্ছে 368। আচ্ছা, পার্ট 10 যদি আমরা বলি, পার্ট 10-এ বলা হয়েছে শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। এবং এটার আর্টিকেল যদি বলা হয় সেটা হচ্ছে 244 অ্যান্ড 244A। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই 4টে পার্টের মধ্যে আমি বললাম। পার্ট 15 হচ্ছে আমাদের কনসিস্ট অফ আর্টিকেল অন ইলেকশন, যেখানে 324 এর কিসের কথা বলা হচ্ছে? ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজের কথা এখানে বলা আছে। Which one of the following schedule of the Constitution of India has fixed the number of members of Rajya Sabha to be elected from each state? আচ্ছা, এটা বলা হচ্ছে আমাদের 4th শিডিউলের মাধ্যমে। আমরা জানি টিয়ার্স অফ ওল্ড পিএম, TEARS OLD PM। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টোটাল। আমি যদি স্কেডিউল বলি সেগুলো মনে রাখার জন্য, ফার্স্ট হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ঠিক আছে। সেকেন্ড যদি বলি আমি, স্যালারি অ্যান্ড এমোলুমেন্টস, স্যালারি অ্যান্ড এমোলুমেন্টস। থার্ড যদি আমি বলি ওথ অ্যান্ড অ্যাফার্মেশন। ফোর্থ যদি আমি বলি অ্যালোকেশন অফ সিটস ইন রাজ্যসভা। অর্থাৎ এটার কথাই এখানে বলা হয়েছে। আচ্ছা, এস এস হচ্ছে শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াজ। ঠিক আছে। ও হচ্ছে আদার শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াজ। আচ্ছা, সেভেন্থ শিডিউল যদি আমি বলি, এফ মানে হচ্ছে ফেডারেল স্ট্রাকচার, যেখানে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টের কথা বলা আছে। ও হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এল হচ্ছে ল্যান্ড রিফর্মস, যেটা কবে হয়? ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1951-এ। ঠিক আছে, জমিদারি ব্যবস্থার অ্যাবলিশন হয়। ঠিক আছে। ডি হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, যেটা 56 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 এর মাধ্যমে এসেছিল। আচ্ছা, পি হচ্ছে পঞ্চায়েতি রাজ, আর এম হচ্ছে মিউনিসিপালিটিস। এই হচ্ছে টোটাল আমাদের 12টা শিডিউল। চলো, the Indian parliamentary system is different from the British parliamentary system in that Indian has both real and nominal executive, a system of collective responsibility, bicameral legislature, the system of judicial review। আচ্ছা, ডিফারেন্ট আমরা কোথা দিয়ে? ডিফারেন্ট হচ্ছে আমাদের জুডিশিয়াল রিভিউ এর ক্ষমতা আছে, যেটা ইংল্যান্ডের ক্ষেত্রে নেই। বোথ রিয়েল অ্যান্ড নমিনাল দুজনের ক্ষেত্রেই আছে। আমাদের যেমন প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট আছেন, ব্রিটেনের ক্ষেত্রে প্রাইম মিনিস্টার আছেন এবং তার সঙ্গে মোনার্ক আছে। কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে, বাইক্যামেরাল লেজিসলেচার ওনাদেরও আছে। শুধু জুডিশিয়াল রিভিউর ক্ষেত্রে আমরা সেপারেট হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট থেকে। The most essential feature of the parliamentary form of government is sovereignty of the parliament, written constitution, accountability of the executive to the legislature, independent judiciary। আচ্ছা, এখানের মোস্ট এসেনশিয়াল ফিচার যদি হয়, সেটা হবে আমার অ্যাকাউন্টেবিলিটি
অফ দ্য এক্সিকিউটিভ টু দ্য লেজিসলেচার। ওকে, অর্থাৎ এখানে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা হচ্ছে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, এটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের মেন ফান্ডা, ঠিক আছে, বা মূল মন্ত্র যেটা বলতে পারো। দ্য এসআর বোম্বাই ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ফিচার of the Constitution of India was upheld by the Supreme Court as a basic structure? এদের মধ্যে কোনটাকে বেসিক স্ট্রাকচারের মধ্যে ঢোকানো হয়েছে? আচ্ছা, এসআই বোম্বাই ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, এটা হচ্ছে 1994-এ হয়েছিল, যেটা একটা প্রমিনেন্ট কেস, যেখানে প্রোক্লামেশন অফ এমার্জেন্সি প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি আর্টিকেল 356 এবং আমাদের ফেডারেলিজম এন্ড সেকুলারিজমের প্রশ্ন উঠে এসেছিল, ঠিক আছে, এই ইস্যুগুলো নিয়ে এই কেসটা হয়েছিল। এটার মেন ঘটনা হচ্ছে 1992-তে, যখন আমাদের রাম জন্মভূমি বাবরি মসজিদের স্ট্রাকচারকে ডেমোলিশ করে দেওয়া হয়েছিল। তারপরে এই কেসটা হয় 1994-এ, যেখানে সেকুলারিজমকে অ্যাজ এ বেসিক স্ট্রাকচার হিসাবে ডিফাইন করা হয়েছে এই কোর্টের জাজমেন্ট, ঠিক আছে। সেকুলারিজম ইজ দ্য বেসিক কনসেপ্ট, এই জাজমেন্টে বলা হয় এসআরএ বোম্বাই ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 1994। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ এনজয়েড দ্য সেশন, থ্যাংক ইউ, টাটা।